অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বোঝা উচিত যে আস্তে আস্তে তার বৃত্তটা না ক্রমশ সংকুচিত হচ্ছে। লোক আছে এই অভিষেকের জন্য, সবাই তো আস্তে আস্তে চলে যাচ্ছে। আপনি দেখবেন যে ১-২ বছর পর এই যে আজকে যে কটা লোক এসছে, ১,০০০ বা ১০ যাই যে পক্ষ থেকে দাবি করা হোক, এই লোকগুলো দেখবেন আর থাকবে না। আপনি মিলিয়ে নেবেন এই কথাটা, উনি এসএসকেএম এ যাবেন না। কারণ বিজেপি আরো শক্তিশালী রূপে নামতে চাইছে। ওখানে লোক নেই, ধরে বেঁধে ডাকতে হচ্ছে আর কি। এবং শুনলাম নাকি গেছে এবার প্রথমবার বলে মানুষ কয়েকজন হয়তো যাচ্ছে, আস্তে আস্তে আরো ভিড় কমবে। প্রথমেই যেটা বলবো যে আজ ২১শে জুলাই শহীদ দিবস। বিগত বছরগুলোতে দেখে আসছি ভীষণ একটা জনরোষ দেখা দেয়। কলকাতার দিকে হাজার হাজার মানুষ আসে, সেখানে সমাবেশ হয়। কিন্তু এইবারে চিত্রটা অনেকটা অন্যরকম। ৩টে জায়গায় এবারে সমাবেশ হয়েছে। একটা হচ্ছে গান্ধী মূর্তির পাদদেশে, সেখানে ঋতব্রত শিবিররা, বিড়লা তারামণ্ডলের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শিবির, তারা সেখানে সমাবেশ হয়েছেন। আর শহীদ মিনারে কংগ্রেস। এইবারে দেখা যাচ্ছে যে ৩টে জায়গায় আলাদা আলাদা হয়ে গেছে দলটা, এবং তারকাবিহীন এক সমাবেশ শহীদ দিবসে। কি বলবেন এই বিষয়ে? মানে পাগলু ডান্স হচ্ছে না এবার? দেব আসছেন না? দেব তো কদিন আগে দেখলাম যে বেশ ভালো একটু ওনাদের সখ্যতা টক্ষতা হয়েছে আর কি, অনেকের সাথে, কোয়েল টোয়েল সবার সাথে হয়েছে। তিনারা কোথায় গেলেন? আর এনসিপিআইটা কোথায় গেল? এনসিপিআই তো বলেছিল করবে, এবং দিল্লিতে করছেন তারা। দিল্লিতে, দিল্লিতে কেন, এখানে করা উচিত ছিল। দল তো এখানকার, বাংলার মানুষ সবাই, তারা এখানে কেন করছেন না? এবার বিষয়টা হচ্ছে যে আজকে আমার খুব খারাপ লাগছে আর কি, যে ঋতব্রত এত আস্ফালন, তাদের নাকি ৬৪-৬৫টা তাদের কাছে বিধায়ক, অথচ আমি দেখলাম একটু আগে অবধি ওখানে লোক নেই, ধরে বেঁধে ডাকতে হচ্ছে আর কি। এবং শুনলাম নাকি ও যারা ওখান থেকে যাচ্ছে জিজ্ঞাসা করছে যে মমতার কোথায় হচ্ছে, ওরা বলছে যে এখানেই হচ্ছে, এখানেই হচ্ছে, লোক ধরে বেঁধে আনছে। যাদের ৬৪-৬৫টা বিধায়ক, তাদের ধরে আনতে হচ্ছে। আর এই বাজারেও আমি ভেবেছিলাম যে মমতার কাছে হয়তো লোক হবে না, দেখলাম যে ১,০০০ মতন লোক মনে হচ্ছে। যে ওখানে যা ছবি টবি দেখলাম, যদি এআই ছবি না হয়, কারণ কুণাল বাবুর উপর আমার বিশ্বাস নেই, আমি ওনার প্রোফাইলে দেখলাম, তো দেখে মনে হচ্ছে যে কিছু লোক হয়েছে আর কি। আমরা ভেবেছিলাম হয়তো ১০০-২ লোক হবে। তো যাই হোক, উম, বিষয়টা হচ্ছে যে এবার ৩ জায়গায় হচ্ছে, ৩ জায়গায়, মানে দলটা তো টুকরো টুকরো হয়ে গেছে। কংগ্রেস থেকে মমতা বেরিয়ে এসেছিলেন এবং কংগ্রেসের প্রোগ্রাম ছিল কংগ্রেস প্রতিবার করে। আমার আরেকটা প্রশ্ন, মনীশ গুপ্ত কোথায় যাবেন, যার বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ যে যিনি, তার নির্দেশে নাকি গুলি চলেছিল, উনি স্বরাষ্ট্র সচিব ছিলেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই ২১শে জুলাইয়ের সমস্ত রিপোর্ট প্রকাশ করেছেন। এবং তাতে দেখা যাচ্ছে যে আমরা কমিশন কেন হয়, কমিশনের তো একটা উদ্দেশ্য হবে যে ২১শে জুলাইয়ে কি হয়েছিল, কারা করেছিল। এমন একটা কমিশন মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন যে মমতার নির্দেশে মিছিল হয়েছিল সেদিন, সেখানে মমতাকে ডাকাই হয়নি। একদম বায়াসড কমিশন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বুজরুকির রাজনীতি করেন, এবারও করেছেন। তবে এবার বড়, আগে যেমন জমকালো উৎসব হতো, আমি বড্ড ডিম ভাত মিস করছি। এবং রাস্তাঘাট প্রত্যেকবার জ্যাম হয়ে যেত। এবার মানুষ দারুণ আনন্দে আছেন, তারা অফিস যাচ্ছেন, কাজ করছেন। মমতা যেভাবে প্রত্যেকবার আস্ফালন দেখাতেন, গোটা কলকাতা স্তব্ধ করে দিতেন, এবার কিন্তু তিনি পারছেন না। কারণ মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। তিনি আইন প্রশাসন, আইন মেনে যা হয় সেটাকেই তিনি আহ, সেভাবেই যেন চলে সেটাকে তিনি দেখছেন আর কি। তার জন্য দেখুন, বিড়লা প্ল্যানেটোরিয়াম মমতাকে অবশ্যই তিনি জায়গা দিয়েছেন, কিন্তু রাস্তার একদিকে, গোটাটা তিনি দখল করে রাখতে পারেননি। আর এটাই যদি মমতা হতো, গোটা কলকাতা দখল করে নিতেন। আজকে শুভেন্দু অধিকারী বিরোধীদের জায়গা দিচ্ছেন। দল ৩ টুকরো হয়ে যেতে পারে, ১০ টুকরো হয়ে যেতে পারে, কিন্তু প্রত্যেকেই কিন্তু নিজে যে যেখানে চেয়েছিলেন মোটামুটি তাদের সেরকম জায়গা কলকাতাতেই দেওয়া হচ্ছে যাতে প্রোগ্রাম করতে পারে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি এত ক্ষমতা থাকতো, আমি তো বলবো যে তিনি তো ব্রিগেডে সমাবেশ করতে, এই কাদার ভয় দেখাচ্ছেন। আরে কাদা তিনি তো আগেও করেছেন, একবার করেননি এমনটা তো না। আর কাদায় তো বিজেপিও অনেক প্রোগ্রাম করেছেন। এবার শুভেন্দু বাবুর যে শপথ অনুষ্ঠান, সেটাও তো সেই সময় তো কাদা ছিল, মানুষ কাদা মেখেই গেছে। কাদায় এত ভয় কিসের? মানুষ তো, বাঙালিরা তো কাদায় এখন ফুটবল খেলে।
মমতা এত আমাদের খেলা দেখিয়েছেন, এখন ওই কয়েকটা গুটি কয়েক লোক নিয়ে চলতে হচ্ছে। প্রত্যেকবার পাগলু ড্যান্স, ডিম ভাত সব বন্ধ হয়ে গেছে। এবার প্রথমবার বলে মানুষ কয়েকজন হয়তো যাচ্ছে, আস্তে আস্তে আরো ভিড় কমবে। এই শহীদ দিবসের দিন যে কথাটা উঠে আসে, ইতিহাসের পাতায় দেখা যায় যে প্রথম যখন 21শে জুলাইয়ের ঘটনা ঘটে সেই সময় দেখা গেছে ভোটার কার্ডকে একমাত্র পরিচয়পত্র করার দাবিতে একটি মিছিল করা হয়েছিল। কিন্তু সত্যিই যদি মিছিলের দাবি ভোটার কার্ড নিয়ে হতো তাহলে সেই মিছিলটা ইলেকশন কমিশনের দিকে যেত, কিন্তু সেই মিছিলটা যাচ্ছিল প্রশাসনিক ভবনের দিকে। দেখুন, এবার মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন যে এবার ওই যখন আমাদের এই ভোটার তালিকা সংশোধন হচ্ছে, তখন বিএলওদের লেলিয়ে দিয়েছিলেন। বিএলওরা তো সরকারের কর্মী, সরকারি বেতন নেন তারা। তো মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবেই রাজনীতি করেন, মানুষকে সবসময় গুলিয়ে দেন। আপনি একদম ঠিক বলেছেন। সেই সময় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন যদি শুধুমাত্র আহ, একটা উদ্দেশ্যকে করে হতো, তাহলে তিনি সঠিক রাস্তায় যেতেন, তিনি ইলেকশন কমিশনে যেতেন। তিনি রাইটার্সের দিকে ছুটলেন কেন? এবং জ্যোতি বসু কি সেই সময় কখনো বলেছিলেন যে তাদের অসুবিধা আছে, ভোটার কার্ড হলে তারা চাইছেন না? মমতা যেমন সবকিছুতে বিরোধিতা করেন, সিপিএমও ধোয়া তুলসী পাতা আমি বলছি না, কিন্তু সেই সময় তো জ্যোতিবাবুর এরকম কোনো বিবৃতি ছিল না যে ভোটার কার্ড হলে তারা দেখে নেবেন, বাংলা স্তব্ধ করে দেবেন, দিল্লি জ্বালিয়ে দেবেন, এমন কিছু বলেন। মমতা সবসময় শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য রাজনীতি করতেন, এটা তার একটা উদাহরণ ছিল। এবং সেদিন মমতা বলেছিলেন যে তার নাকি মাথা ফাটিয়ে দিয়েছে, তার হাত ভেঙে দিয়েছে, অনেক কিছু তিনি ঢপ দিতেন। কিন্তু কোনো ক্যামেরার ছবিতে মমতার মাথায় লাঠির বাড়ি পড়ছে, আপনি অনেকের মাথায় লাঠির বাড়ি গুলি চলতে সেই সময়কার আর্কাইভে গেলে দেখতে পাবেন, তখন যে পত্রপত্রিকাগুলো ছিল। কিন্তু মমতার মাথায় কি লাঠির বাড়ি কোথাও দেখতে পাবেন না। কিন্তু মমতা, আমার তো মনে হয় সেই সময় তো সোশ্যাল মিডিয়া ছিল না। এখন যেমন মমতা ওই যে নাটক করেছিলেন খেলা হবে, যেবার হলো আর কি 2021-এ, পা ভেঙে গেছিল তার, আমার মনে হয় সেটাও একই রকমের নাটক। মমতা বরাবরই নাটকের রাজনীতি করেন। এবারও দেখুন না, 2026 আপনি বিএলওদের লেলিয়ে দিয়েছিলেন, এটাও তো একটা অবৈধ কাজ তিনি করেছিলেন। তো মমতা বরাবরই এই ধরনের রাজনীতি করেন। এবং সেই সময় অনুপ্রবেশের কথা বলে তিনি ডেপুটি স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন। আবার সেই মমতা সব থেকে বেশি অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে সাপোর্ট করেছেন। মমতা রাজনীতির জন্য সবকিছু করতে পারেন, শুধুমাত্র অভিষেকের বেলায় তার এই রাজনীতির বোধ কোথায় যায় জানি না, যার জন্য গোটা দলটা শেষ হয়ে গেল। আজকেও তিনি অভিষেককে মঞ্চে ওঠাবেন, যে কটা লোক আছে এই অভিষেকের জন্য সবাই তো আস্তে আস্তে চলে যাচ্ছে। আপনি দেখবেন যে 1-2 বছর পর এই যে আজকে যে কটা লোক এসছে, 1000 2 বা 10 যাই যে পক্ষ থেকে দাবি করা হোক, এই লোকগুলো দেখবেন আর থাকবে না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আজকে যে বিড়লা তারামণ্ডলের সামনে মমতা ব্যানার্জি সেখানে শহীদ দিবস পালন করছেন, তো সেখানে গতকাল রাত্রিরে দেখা গেছে যে মঞ্চ ভাঙা হচ্ছে, পোস্টার ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে, মাইকের তার ছিঁড়ে দেওয়া হয়েছে, এবং সেইটা এই যে মঞ্চ তৈরি করা বা সেখানে সমাবেশ করার কথা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী হয়েছে। কিন্তু এই যে ঘটনা দেখা যাচ্ছে, মমতা ব্যানার্জি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিশানা করছে শাসক দলকে। বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় ভিকটিম কার্ড খেলেন, এবং এক্ষেত্রে তিনিই তাদের লোককে দিয়ে ভাঙিয়েছেন কিনা যথেষ্ট আমার সন্দেহ আছে। কারণ বিজেপির লোকে যদি হতো, তাহলে আজকে বিজেপির লোকেদের যদি মনে হতো যে ওটা ভেঙে দেবেন উনি ওইটুকু মঞ্চ, 2 মিনিট লাগতো ভাঙতে। কিন্তু বিজেপির লোকেরা জানে যে তারা যদি এরকম মঞ্চ ভাঙার মতন কোনো কাজ করে, তাহলে তাদেরই সাসপেন্ড হতে হবে। বেশ কয়েকটা শুধুমাত্র অভিযোগ এসেছে, অভিযোগের ভিত্তিতে অনেকগুলো মণ্ডল সভাপতি, অনেক জেলার পদাধিকারীরা কিন্তু সাসপেন্ড হয়ে গেছেন, তাদের দল ছেড়ে দিতে হয়েছে। বর্তমানে বিজেপির যারা রাজ্য নেতৃত্ব আছেন বা মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, তারা এই ধরনের বিরোধীদের উপরে আক্রমণকে প্রশ্রয় দেন না, সাপোর্ট করেন না, দল থেকে রীতিমতো তাড়িয়ে দেন। তো বিজেপি কর্মীদের ভয় নেই যে এই এত এত কষ্ট করে তো সরকারটা এসছে, সরকার এসছে মানে তারা এখন সুখে স্বাচ্ছন্দ্যে শান্তিতে থাকবেন। এই সময় যদি তারা সাসপেন্ড হয়ে যান, এর থেকে তো বড় দুঃখের কিছু থাকবে না। আমার মনে হয় মমতাই ওই যে বাইরে থেকে লোকজনকে যে নিয়ে এসছেন, অচেনা অচেনা লোকজন, বা কলকাতায় অনেক ঠ্যাঙারি বাহিনী তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, কুণাল ঘোষেদের আছে, যারা অনেক সময় অশান্তি করে, তারাই এটা ভাঙিয়ে দিয়েছে। আর যদি সত্যি মমতার মনে হয় যে শাসক দলের লোকেরা করেছে, তিনি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যে কোনো কোর্টে যান না, এফআইআর করলেন না কেন? ওই সারা রাত ধরে বসে ওখানে নাটক করলেন। আর আশেপাশে তো অনেকগুলো থানা আছে, যে কোনো থানায় গিয়ে তিনি তো কমপ্লেন করতে পারতেন। তিনি কমপ্লেন না করে ওখানে বসে রাজনীতি করছেন। বরাবরই মমতা শুধুমাত্র এই ভিকটিম কার্ড খেলেন, আমার মাথা ফাটিয়ে দিয়েছে, আমাকে গুলি মারার চেষ্টা করেছে,
মানে উনি যখন দিল্লি থেকে কলকাতায় এসেছেন বেশ কয়েকবার বিমান দেখা যাচ্ছে যে আবহাওয়ার কারণে ল্যান্ড করতে পারেননি। কখনো বলছেন মোদি আমাকে মেরে দিতে চাইছে, কখনো বলছেন অমিত শাহ মেরে দিতে চাইছে। ওনার হেলিকপ্টার একবার যান্ত্রিক ত্রুটি হয়েছিল, হেলিকপ্টার জাস্ট একটুখানি অসুবিধার জন্য একটু জার্কিং করে ল্যান্ড করেছিল। তিনি বলছেন যে আমার আমাকে মেরে দেওয়ার চেষ্টা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর এই ধরনের মিথ্যে কথা বলেন, ভিকটিম কার্ড খেলেন। এটাও তারই উদাহরণ মাত্র। আপনি যেমনটা বললেন গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুম। এর রিপোর্ট যে পেশ করেছিলেন, হুম। তাতে তিনি বলেছিলেন যে কমিশন সুপারিশ করেছিল যে মৃতদের 25 লাখ আর আহতদের 5 লাখ করে হুম। সাহায্য দেওয়ার কথা, কিন্তু আদপে দেওয়া হয়েছিল 2,15,000। এই নিয়ে কি বলবেন? মমতা তো এরকম অনেক ঢপঢপ দিয়েছেন। তিনি অনেক ক্ষেত্রে দেখা যাবে যে, যে ক্ষতিপূরণগুলো দিয়েছেন সেটা সরকারি টাকা থেকে দেননি। দলের লোকেদের কাছ থেকে তাদেরকে এই অমুককে ফোন করে, এই অমুক ওকে এত টাকা দিয়ে দে। বেআইনিভাবে তিনি এই কাজগুলো করেছেন। এবং বহু ক্ষেত্রে তিনি বলেছেন যে টাকা দেওয়া হবে, কিন্তু পরে তিনি ভুলে গেছেন। আচ্ছা বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোটের আগে বলেছিলেন যারা অন্য রাজ্য থেকে ফিরে আসবে শ্রমিকরা ৫,০০০ টাকা করে দেবেন, কজন পেয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিত ভাতা চালু করেছিলেন। তাকে দেখা যাচ্ছে, আমি কোনো ধর্মের মানে জাতিগত বিভেদ করছি না। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। কারণ মানে আমাদের হিন্দু ধর্ম ব্যবস্থায় আমাদের ব্রাহ্মণদের পদবি আমরা জানি। বা সাধারণত যে পদবি হয় সেটা জানি। দেখা যাচ্ছে সাহা, মন্ডল, বিশ্বাস, হ্যাঁ? তারাও পুরোহিত ভাতা পাচ্ছেন। হুম। আমি তারা পাবেন, পাবেন না, তারা ব্রাহ্মণ, ব্রাহ্মণ নয়, আমি সেটাই যাচ্ছি না। আমি বলছি যে তিনি সরকারি টাকার আ মানে অপপ্রয়োগ করেছেন। এরকম ভুরি, ভুরি উদাহরণ পাবেন। ছেলেরা উম উম মানে মেয়েদের ভাতাগুলো পাচ্ছে, মেয়েদের ভাতা ছেলেরা পাচ্ছে। এই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই দুর্নীতি তিনি করেছেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে পরিমাণ টাকা দেওয়ার কথা ছিল, তার তিনি সেই টাকাটা দেননি। এবং আরেকটা জিনিস আমি বলি, এটা তো অন্যায় কাজ তিনি করেইছেন। কমিশনের রিপোর্ট মানেননি, তারই নিজের কমিশন। এবং যারা সেই সময় গুলি চালিয়েছিল, কারা চালিয়েছিল, কমিশনের উদ্দেশ্য কি ছিল? খুঁজে বার করা। কারা গুলি চালিয়েছিল? কিন্তু কমিশন সেই কাজটা তো করেনি, ১। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কি ছিল? সেটাও খতিয়ে দেখেনি। আসলে সাহসই হয়নি। দ্বিতীয় জিনিস হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দেখবেন এতগুলো কমিশন হয়েছে, কমিশনের রিপোর্টে কোথাও কারো কোনো সাজা হয়েছে? সেদিন কেউ না কেউ তো গুলি চালিয়েছিল, কেউ না কেউ তো বলেছিল। এবং সেই সময়কার স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্ত, তিনি তো মঞ্চ আলো করে থাকতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ২১শে জুলাই। ভাবতে পারছেন, যিনি গুলি চালিয়েছেন তিনিই শহীদ দিবসে মঞ্চ আলো করে বসে থাকেন। এবং কি হতো এতদিন? ডিম ভাত, পাগলু ডান্স, মদ খাওয়া, এই বিড়লা প্ল্যানেটোরিয়াম, ওদিকে চিড়িয়াঘর আর ভিক্টোরিয়া, এখানে গিয়ে মোচ্ছব করা, এই তো হতো এতদিন। আজকে সেগুলো হচ্ছে না। এবং সবথেকে বড় কথা হচ্ছে, যে শহীদদের কথা তিনি মানে যে শহীদদেরকে নিয়ে তিনি রাজনীতি করেছেন, সেই শহীদদের পরিবারকে কখনো দেখেছেন সামনে বসতে? এতদিন সামনে কাদের দেখতাম? দেব, কোয়েল, রচনা, অমুক, তমুক, আরো যত আছেন, মিমি, যারা, যারা শিল্পী আছেন, নুসরাত জাহান। আবার যাকে যখন প্রয়োজন তাকে রাখতেন, পরে আবার ছুঁড়েও ফেলে দিতেন। আজকে নচিকেতা কোথায়? প্রত্যেকবার তো নচিকেতা ওখানে হুম। যেতেন। তো এই ধরনের রাজনীতিই তো মমতা করেছেন। আর এর জন্যই তো মানুষ তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। একটু অন্য প্রসঙ্গে আসি। গতকাল ছিল বাদল অধিবেশনের ১ম দিন। হুম। আর সেই ১ম দিনেই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন ভাষানীতির কথা। তিনি জানিয়ে দিয়েছেন যে এবার থেকে সরকারি কাজকর্মে বাধ্যতামূলক হবে বাংলা ভাষা। এই যে পশ্চিমবঙ্গের হুম। ক্ষেত্রে এই যে বাংলা ভাষার ক্ষেত্রে এত একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো, এইটা ভাষা সংস্কৃতির দিক থেকে মানে কতটা গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয়? না, না, ভয়ংকর গুরুত্বপূর্ণ। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় উর্দুকে বেশ প্রমোট করতেন। হুম। মমতা বন্দ্যোপাধ্যায় যে নিজের লেটার হেড, সেখানেও আমরা দেখতাম উর্দু জ্বলজ্বল করতো। উর্দুর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক ছিল না। এবং গর্গবাবুরা এতদিন আন্দোলন করেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এখন তিনি চুপ কেন? তারা চুপ কেন? কিসের ভয় পাচ্ছেন? শুভেন্দু অধিকারী কেন? গোটা বিজেপিরই এটা নীতি হচ্ছে, ভারতের যত ভাষা আছে, যে যেখানে ভাষা আছে যতগুলি, সেগুলোকে সংরক্ষণ করতে হবে। এর আগে বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা কে দিয়েছিল? এনডিএ সরকার, বিজেপি সরকার। শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেই বাংলা ভাষাকেই মর্যাদা দিয়েছেন। এটা তো বিজেপির নীতি যে স্থানীয় ভাষাকে এবং মাতৃভাষাকে গুরুত্ব দিতে হবে। কিন্তু এতদিন যারা এই বাংলা ভাষা নিয়ে রাজনীতি করেছেন, তাদের তো এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তারা কি কিছু বলবেন? তারা কেন এখন ধৃতরাষ্ট্র হয়ে আ বোবা-টোবা হয়ে বসে আছেন? দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, বাংলা ভাষা যদি এত গুরুত্বপূর্ণ না করা হতো, আমাদের তো ছাত্রছাত্রীদের বা যেকোনো ক্ষেত্রে সমস্যা হয়। আমি বলব যে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে বাংলা ভাষাটাকেই সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হোক, সমস্ত জায়গায়, সরকারি
বেসরকারি পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায়। এবং আরেকটা জায়গা আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন করব যে এটা যদি সরকারের সম্ভব হয়, কারণ এই ক্ষেত্রে আইন কানুন কি আছে আমি জানি না, আইনের বিষয়টা সরকার দেখবে। জুডিশিয়ারির ক্ষেত্রে আজও আপনি দেখবেন হাইকোর্টে ইংরেজিতেই মানুষ হুম। সওয়াল জবাব করে, বা আমাদের লোয়ার কোর্টগুলোতেও দেখি যে ইংরেজিতে প্রাধান্য দেওয়া হয়। কিন্তু এইটা দক্ষিণ ভারতের অনেকগুলো রাজ্যে কিন্তু নেই। তারা কিন্তু স্থানীয় ভাষাতেই হাইকোর্ট হোক, লোয়ার কোর্ট হোক, এবং জুডিশিয়ারির যে হুম। লেখার ভাষা আছে, জুডিশিয়ারির যে টাইপ হয়, আপনি সমস্ত জায়গায় দেখবেন ইংরেজিতে হচ্ছে। হুম। আমি মনে করি জুডিশিয়ারিতেও সরকারের উচিত বাংলা ভাষাটাকে গুরুত্ব দেওয়া। কেন আমরা বিদেশি ভাষা, যে দেশটা আমাদের উপরে 200 বছর রাজত্ব করলো, আমাদের উপরে নির্যাতন নিপীড়ন করলো, আমি বলছি না যে ইংরেজিকে ছুঁড়ে ফেলে দাও, আমি বলছি যে বাংলাকে যে জুডিশিয়ারিতেও ব্রাত্য করে রাখা হয়েছে, এটা একটা বড়, বিরাট বড় কিন্তু ঐতিহাসিক বিষয় হবে যদি এটা হয়। আমি বলবো জুডিশিয়ারিতেও বাংলাকে ইনক্লুড করা হোক। আমাদের ভাষা, যে ভাষায় আমরা কথা বলি, যেটা আমাদের প্রাণের ভাষা, সেই ভাষাতে জুডিশিয়ারিতে যদি করা হয়, তাহলে অনেক উকিলরা বা সাধারণ মানুষ বুঝতে পারবেন। উকিলরাও অনেক সময় ইংরেজিতে ফরম্যাট তৈরি করে দেন, মানুষ বুঝতেই পারে না যে ওর মধ্যে কি লেখা আছে। জুডিশিয়ারির ক্ষেত্রে পুলিশের যে ব্যবস্থা আছে, পুলিশিং এর ক্ষেত্রে আমি মনে করি এই সমস্ত জায়গাগুলোতেও আমাদের মাতৃভাষা বা পশ্চিমবঙ্গের ভাষা বাংলা ভাষাটাকে গুরুত্বের সঙ্গে দেখা হোক, এটাকেও কম্পালসারি করা হোক। এমন না যে এটাকেও ছেটে রেখে দিলাম। এখন বাংলায় অনেকে লিখতে পারেন, কিন্তু জাজরা ওটাকে আহ, অনেক জাজেদের মানসিকতা আছে, আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি, যে তারা মনে করেন যে একটু একটু নিচু শ্রেণীর কাজ হলো আর কি। তো আমি মনে করি এই জায়গাটাও, এই বিষয়টাকে মাননীয় মুখ্যমন্ত্রী গুরুত্ব সহকারে দেখবেন। বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি যে পরিবহনের ক্ষেত্রে নানা সমস্যা দেখা গেছে এবং রাস্তায় বাসের পরিমাণ দিন দিন কমে এসছে। আর এই বছর নতুন সরকার আসার পর থেকে আমরা দেখছি যে সরকারি বাসগুলোর মহিলাদের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু হুম। অধিকারী ফ্রি টিকিট করে দিয়েছেন এবং আজকে কসবার পরিবহন সেখানে দেখা গেছে যে 43টা সিএনজি এবং 7টা ইলেকট্রিক ভেহিকেলের উদ্বোধন করেছেন। দেখুন, এই এই যে বাস ব্যবস্থার হুম। কথা বললেন, এর কফিনে শেষ পেরেক মমতা বন্দ্যোপাধ্যায় পুঁতে দিয়েছেন। হুম। সমস্যাটা হয়েছে কি, বাস মালিকদের কথাও ভাবতে হবে। বাস মালিকরাও ব্যবসা করার জন্য ময়দানে নেমেছেন, এবং সরকারের নীতি ছিল মানুষকে যতটা কম হয়, যাতে মালিকরা বা ব্যবসায়ীরা মানুষকে ঠকাতে না পারেন। কিন্তু সমস্যা হচ্ছে কি, মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন ওই যে ভাড়া বাড়াতে দেব না, এইটা করে 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 কিন্তু বাসের একেবারে এই গোটা পেশাটাকে নষ্ট করে দিয়েছেন তিনি। বাস মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো একটা জায়গায় সরকার এবং বাস মালিকদের একটা নেগোসিয়েশন টেবিলে একটা ঠিকঠাক জায়গায় আসতে হবে, যে যাতে বাস মালিকদেরও স্বার্থ রক্ষা হয়, সাধারণ মানুষেরও স্বার্থ রক্ষা হয়। একগুঁয়ে নীতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন এখানে সমস্ত ব্যবসা নষ্ট করে দিয়েছেন। আজকে বড় বড় শিল্পপতিরা বাংলা ছেড়ে চলে গেছে, বাস মালিকদের অবস্থাও তাই। সরকার যদি ব্যবসায়ীদের কথা, ওদের সাথে কথা বলে একটা ঠিকঠাক জায়গা, ঠিকঠাক রেট তৈরি করতে পারে। এবং আজকে আরেকটা সমস্যা তৈরি হয়েছে, যেটা আমাদের নিত্যযাত্রীদের হচ্ছে। এখন দেখবেন একই রুটে কেউ 10 টাকা নিচ্ছে, কেউ 12 টাকা হুম। নিচ্ছে, কেউ 15 টাকা নিচ্ছে, যে যেমন খুশি নিচ্ছে। সরকার দেখাও বন্ধ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল থেকে, গয়ং-গচ্ছতি ভাবে চলছে। তো সরকার এটা পারে, এবং সিএনজি বাস চালু করা হচ্ছে, মহিলাদের জন্য ফ্রি করা হচ্ছে। এতে তো উপকার হচ্ছেই। মহিলাদের ক্ষমতায়ন হবে বা ভালো হবে। এটা সরকারের প্রতিশ্রুতি এবং ছিল। পরিবেশের কথাও হুম। চিন্তা করে এই বাসগুলো। পরিবেশের কথা চিন্তা করে আজকে দেখুন ইলেকট্রিক বাস হুম। অনেক বেশি আসছে, সিএনজি বাস আসছে। এগুলো তো অবশ্যই ভালো হচ্ছে। কিন্তু যে মূলভূত সমস্যা, কারণ সরকার তো সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে না। ফলে বেসরকারি জায়গায় যেটা আছে, সেখানে যাতে ব্যবসায়ীদের ব্যবসার ক্ষতি না হয়, সেই জায়গাটাকে যদি সরকার চিন্তা করে, তাহলে আরো বেশি বাস ব্যবহার হবে। তাহলে আমরা মোটর বাইক, 4 চাকা এইগুলো ছেড়ে বাসের দিকে যদি যেতে পারি, সুবিধাও বাড়াতে হবে। ঝরঝরে লজ্জরে সেই মান্ধাতা আমলের বাস রাখলে হবে না। আধুনিক বাস করতে হবে। এগুলো সরকার চাইলে আরো বেশি হবে। আমি মনে করি যে অবশ্যই শুভেন্দুবাবু এবং পরিবহন মন্ত্রী অর্জুন সিং তিনি এই বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। একই দিনে 15 বছরের পাপ তো নষ্ট করা যাবে না। আস্তে আস্তে এই বিষয়ে কাজ হবে, এবং যেভাবে এই সরকার ভাবছে, আস্তে আস্তে কিন্তু এই পরিবহন ব্যবস্থার উন্নতি হবে। তবে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এও উল্লেখ করেন যে বিভিন্ন এলাকার যে সমস্যা তারা বিধায়ককে জানাবেন, বিধায়ক সেটা রক্ষণাবেক্ষণ করবেন। তো এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলছেন যে আজ বিধায়কদের যে সম্মান তিনি দিলেন তা আগে কখনো দেখিনি। আগে শাসক ও বিরোধী দুই ভূমিকাতেই থেকেছি, কিন্তু এমন ব্যবস্থা আগে হয়নি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন।
উনি কি ভালো তৃণমূল হতে চাইছেন? ভালো তৃণমূলের দলেই তো তিনি গেছেন। ভালো তৃণমূল বলতে কোনটা যে ভালো তৃণমূল, কোনটা যে খারাপ তৃণমূল, এটা তো আমি বুঝতে পারি না। দেখুন, তৃণমূলের ভালোটা আমি না খুঁজে পাই না। কারণ এত অন্যায় অবিচার এদের দেখেছি না। মানে ভোটের সময় আমার বাড়ির সামনে এখানকার যিনি মানে কাউন্সিলরের হাজবেন্ড ছিলেন, ওনার বউ অঞ্জনা বসু হচ্ছেন কাউন্সিলর, কিন্তু দীপক বসু এখানকার হর্তাকর্তা বিধাতা ছিলেন। আমার বাড়িতে ভোট চাইতে এসে এই পাশের বাড়িতে কাজ হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে, সেখানে বলছেন এই কাজ বন্ধ কর, কাজ বন্ধ কর। ওখানে যারা যারা ওখানে ফ্ল্যাট করছেন হয়তো বললেন আপনার প্রণামীটা তো পৌঁছে দিয়েছি, সমস্যা কিসে? বলছে না, ভোট এসছে, আবার দিতে হবে। তো এটাই ছিল তৃণমূলের কালচার। এখন যারা এত পয়সা নিয়েছে এবং যার কথা আপনি বললেন, তাকে তো ওই স্যান্ডো গেঞ্জি পরে টাকা নিতে দেখা গেছিল। তা তিনি এখন, এবং তারপরে ওই ভোটের পর 2021-এ ভোটের পর অ্যারেস্টও হয়েছিলেন। যখন ভোট পরবর্তী হিংসা শুরু হয়েছে, তখন কাঁদতে কাঁদতে তিনি বলেছিলেন কলকাতাকে আমাকে আমাকে বাঁচাতে দিল না, কোভিড পিরিয়ড সেই সময় চলছে আর কি। তো এইসব লোকেরা এখন যদি প্রশংসা করছে, আমার তো মনে সন্দেহ জাগে। একটাই কারণে, হয়তো ডিম থেরাপির ভয় পাচ্ছেন, হয়তো মনে পড়ে যাচ্ছে আমার নামে অমুক অমুক মামলা আছে, হয়তো মনে পড়ে যাচ্ছে অমুক অমুক জায়গা থেকে আমি অমুক অমুক টাকা তুলেছি। কলকাতায় ওয়াকফের জমি দখল করার অভিযোগ তার বিরুদ্ধে। তিনি ইসলামের নেতা হওয়ার চেষ্টা করেন, মুসলমানদের নেতা হওয়ার চেষ্টা করেন। তিনি মনে করেছিলেন যে বাংলায় 50% মানুষকে উর্দুতে কথা বলিয়ে দেবেন। তিনি দাওয়াতে ইসলাম দিয়েছিলেন। এখন তিনি ওইসব মনে পড়ে যাচ্ছে হয়তো, তার জন্য ভালো হওয়ার জন্য শুভেন্দুবাবুর প্রশংসা করছেন। কারণ হঠাৎ করে মানে ওই রত্নাকর থেকে বাল্মীকি হয়ে যাবেন এটা তো আমি মনে করি না, বা উনি হয়ে গেছেন। এসব হচ্ছে ওই জেল খাটা থেকে বাঁচার চেষ্টা আর কি। এই ভালো তৃণমূলের কথায় আর একটা বিষয় উঠে আসে যে ক্ষমতায় আসার আগে যাকে গরু পাচারকারী বলে আক্রমণ করেছিলেন সুকান্ত মজুমদার, বিজেপিতে যোগ দেওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে যে শ্রমিক ভট্টাচার্যের কথায় সেই ব্যক্তি গুণীজন। দেখুন, ব্যক্তিগতভাবে আমার কথা যদি বলেন, তাহলে আমি তো অবশ্যই এটাকে পার্সোনালি সমর্থন করি না। এক, কারণ আবার দেখুন, রাজনৈতিক বাধ্যবাধকতাও থাকে। আমি আমার কথাটা আগে বলি, সেটা হচ্ছে যে যাদের এতদিন বিরোধিতা করলাম, হঠাৎ করে যদি তার গলায় গলায় তার সঙ্গে যদি ভাব হয়, তাহলে মানুষ তো আমাকে সন্দেহ করবে। তো সেটাই বিজেপির ক্ষেত্রেও হচ্ছে। এতদিন বিজেপি কর্মীরা যাদের বিরুদ্ধে লড়াই করলেন, এতদিন বিজেপি কর্মীরা যারা মারধর করলো তাদেরকে, যারা অন্যায় অত্যাচার করলো, যারা জেল খাটালো, তারা এখন যদি মাথার উপরে এসে বসে, কষ্ট তো হবেই। 2021 সালেও এই ভুলটা বিজেপি করেছিল। এখানকারই ওই নেতা সব্যসাচী দত্ত সেই সময় বিজেপির মিটিং নিতেন। কর্মীরা চরম গালাগালি দিতেন ওনাকে। তো এখনো সেই জিনিসটা ফিরে আসছে। দেখা যাচ্ছে যে এরপর কোয়েল আসবেন। নাদিমুল হকেরও নাম শুনছি। তো নাদিমুল হকেদের মতন তো বিজেপি টিকিট দেয় না। কিন্তু আবার যদি রাজ্যসভায় আবার যদি, যেহেতু মেয়াদ আছে, তাদের যদি টিকিট দেয়, ডেরেক ওব্রায়েন আবার বিধানসভায় গেছিলেন, কি করতে গেছিলেন আমি জানি না। একের পর এক যদি এই নেতারা আসতে শুরু করে, তাহলে তো সাধারণ যারা বিজেপি কর্মী আছে, যারা মারধর খেয়ে রাজনীতি করেছে এখন, তারা তো ব্রাত্য বা তারা ঠকে গেছে এরকম ফিল করবে। এবার বিজেপির যেটা বক্তব্য, যেটুকুন আমার বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে, তাদের বক্তব্য হচ্ছে সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিল আছে। ওই একই চর্বিত চর্বণ আমি করতে চাই না, কিন্তু তারা বলছেন যে জাতীয় স্বার্থের কথা। এখানেও আমার একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হচ্ছে ৩৭০ ধারা তো বিজেপি কিভাবে তাহলে পাস করিয়েছিল? তখন তো বিজেপির রাজ্যসভায় আরো কম লোকজন ছিল। তো বিজেপি সেই সময় যদি ৩৭০-এর মতন গুরুত্বপূর্ণ বিল পাস করাতে পারে, আরো বেশ কয়েকটা জিনিস করাতে পারে, তাহলে এখন পারছে না কেন? সেক্ষেত্রে তাদের যুক্তি হচ্ছে যে 2029-এর যে ভোটটা হবে, সেই ভোটে বিজেপি আরো শক্তিশালী রূপে নামতে চাইছে। তাদের বক্তব্য হচ্ছে যে তারা এত ঝামেলা ৩৭০-এ করার সময় তাদেরকে অনেক রাজনৈতিক দলের পায়ে পড়তে হয়েছিল, বোঝাতে হয়েছিল। তারা এত কষ্ট করতে চায় না। তারা চায় যে ঠিকঠাকভাবে তাদের স্ট্রেংথ থাকবে। কারো পায়ে পড়তে হবে না। শুধু হুইপ জারি করব, ওই তুড়ি মারবো, আর একেকটা করে বিল পাস হবে। তো তারা তাদের মতো করে ভাবছেন, কর্মীরা তাদের মতো করে ভাবছেন। এবার কোথাও না কোথাও হাইকমান্ডের সাথে একেবারে নিচু তলার কর্মীদের একটা গ্যাপ তৈরি হচ্ছে ভাবনা চিন্তা। এইটা ইমিডিয়েটলি কিন্তু আহ, করা উচিত, মানে ভাবনা চিন্তা করা উচিত। না হলে সামনে আমাদের কলকাতা কর্পোরেশনের ইলেকশন আছে, সামনে পুরসভা ভোট আছে, 1-1.5 বছরের মাথায় আবার পঞ্চায়েত ভোট আছে। তখন যদি নিচু স্তরের লোকেরা, আজকে যারা অ্যারেস্ট হচ্ছে,
আমরা তো দেখতে পাচ্ছি উঁচু তলার লোকেরা সব ছাড় পেয়ে যাচ্ছে, নিচু তলার লোকেরা অ্যারেস্ট হচ্ছে, কান ধরে উঠবোস করতে হচ্ছে, হাফ প্যান্ট পরে ঘোরাচ্ছে, ডিম খাচ্ছে, পাথর মারছে, চোর চোর শুনছে। কিন্তু যখন এই পুরসভা পঞ্চায়েতের ভোট হবে, তখন এই নিচু তলার লোকেরাও যদি ভালো তৃণমূল হয়ে যায়, গন্ডগোলটা বাঁধবে হচ্ছে তখন। এটাই হচ্ছে বক্তব্য আর কি। কিছুদিন আগে আমরা দেখলাম অভিষেক ব্যানার্জির আমতলা অফিসে বুলডোজার চললো, বিভিন্ন নথিপত্র, ল্যাপটপ, ফাইল এইসব নিয়ে চলে যাওয়া হয়েছে। অভিষেক ব্যানার্জি বলছে পুলিশদের যে তারা উর্দিধারী চোর। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি হয় বলতো, যে যেমন হয় না, অন্যদেরও তেমনই ভাবে। একজন যদি সাধু হয় তাহলে অন্যজনকে সাধু ভাববে। তো ও যদি পুলিশকে চোর ভাবছে, তাহলে ধরে নিতে হবে ও কি সব থেকে বড় বাংলার চোর, যার বিরুদ্ধে চুরি করার অভিযোগ, সে তো হচ্ছে তিনি বলেছিলেন মদন মিত্র যদি হেরে যায়, মদন মিত্র যদি 1 লাখের কম ভোটে জেতে, তাহলে বাই ইলেকশনের পর সে বলেছিল তার কবজিটা কেটে নেবে নিজের, ফেলে দেবে, রাজনীতি ছেড়ে দেবে। আজ অব্দি তো ছাড়েনি। বলেছিল তার বিরুদ্ধে যদি চুরি দুর্নীতি যদি প্রমাণ হয়ে যায়, তাহলে সে ফাঁসির মঞ্চে ঝুলে যাবে। কই, আজকে তো দেখলাম ওই 21শে জুলাইয়ের মঞ্চে আছে, ফাঁসির মঞ্চে তো যায়নি। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকমই, রাজনীতিবিদ, তো রাজনীতিবিদরা একটু মিথ্যে কথাটা বলে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বোঝা উচিত যে আস্তে আস্তে তার বৃত্তটা না ক্রমশ সংকুচিত হচ্ছে। এখন কিন্তু সরাসরি পার্টি অফিসে হাত পড়ে গেছে। পার্টি অফিসে এখন স্টে অর্ডার আছে, এবং এটা স্টে অর্ডার কোর্ট যে কোনো কেসেই আগে স্টে দেয় কেন, আগে কোর্ট দেখে বিবেচনা করে কোর্ট নির্দেশ দেবে। তাই উনি এমন করে ভাবছেন যে তার পার্টি অফিস ভাঙা বন্ধ হয়ে গেল, একদমই না। কোর্ট যখন দেখে নেবে যে ওনার এটা বেআইনি আছে, কোর্টের নির্দেশেই এরপর কিন্তু ওনার পার্টি অফিসগুলো ভাঙা হবে। কোর্টের নির্দেশেই ওনার শান্তিনিকেতন, প্রিয় শান্তিনিকেতন ভাঙা হবে, ওনাকে এটা বুঝতে হবে। এবং এইসব ভাঙাভাঙির যখন পর্ব শেষ হয়ে যাবে, তারপর জেলের পর্বটা শুরু হবে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই লাফালাফি করুন, ওনার এসব করে লাভ নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, কোর্ট বুঝে গেছে যে উনি পালাবার চেষ্টা করছেন, উনি এইসব আগড়ুম বাগড়ুম বলছেন। উনি তো গতকাল দেখলাম যে কোর্টের কাছে আবেদন করেছিলেন যাতে বিদেশে যেতে পারেন। কোর্ট বলেছে, এবং আপনাদের চ্যানেলেই বলেছিলাম আমি, যে ওনার চিকিৎসা যেটা আছে এটা কোর্ট মনিটরড হোক। আজকে সেটা দেখলাম যে ফলে গেছে। আমি মনে হয় আদালতের যারা জাজ আছেন ওরা হয়তো সিএম মিডিয়া দেখেন বোধহয় আর কি। হ্যাঁ, তো আজকে আদালত বলেছেন যে এসএসকেএম এ তার দেখা হোক, যে তার চোখে কি সমস্যা আছে। এবার দেখবেন উনি ওই পরীক্ষা করতেও যাবেন না, বলবেন আমার এখন আর সমস্যা নেই। আপনি মিলিয়ে নেবেন এই কথাটা, উনি এসএসকেএম এ যাবেন না, কারণ ওনার চোখে কোনো সমস্যাই নেই। একটা অন্য লোকের চোখ তার চোখে লাগানো হয়েছিল, সেই চোখ যেমন কাজ করার সেরকম কাজ করছে। এই চোখ দেখানোটা হচ্ছে ওনার বাহানা। এরপর উনি বলবেন না না না, আমার চোখে সমস্যা নেই, আমার কিডনিতে সমস্যা আছে। আবার ওই কিডনি যখন দেখা হবে এলএফটি কেএফটি করে ঠিক আছে কিনা, তখন তিনি বলবেন হার্টের সমস্যা আছে। এই করে করে আসল তার উদ্দেশ্য হচ্ছে বিদেশে পালানো। কোর্ট বুঝতে পেরেছে তিনি যদি একবার বিদেশে যান আর পশ্চিমবঙ্গে ফিরবেন না, কারণ টাকাটা তো তিনি পাচার করে দিয়েছেন বেশিরভাগটা। আর যেটুকুন আছে সেটুকুন তিনি জানেন যে সেটুকুনে তিনি হাত দিতে পারবেন না, ওই টাকা গেছে, আর পাওয়া যাবে না। তো কোর্টও সবকিছু বুঝতে পারছে, এর জন্যই যখন যেমন অর্ডার দেওয়া তেমন তেমন দিচ্ছে। আর বাকি আজকে দেখি উনি 21শে জুলাইয়ে কি বলেন। এমন কিছু বলতে পারবেন বলে জানি না, যত বলবেন ততই বিপদে পড়বেন। এখন তিনি পুলিশকে বলছেন চোর, তিনি তো এর আগে মাননীয় মুখ্যমন্ত্রীকেও অনেক কিছু বলেছেন। কিন্তু এসব বলে হবেটা কি? তিনি হেরে গেছেন। এরপরে যখন 2029-এ ভোটটা হবে, তখন উনি ডায়মন্ড হারবার থেকে দাঁড়াবেন তো, নাকি উনি তার আগেই নেপাল হয়ে সুমিতকে যেমন পার করিয়ে দিয়েছেন, তিনি নিজেও পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন? দেখা যাক কি করেন উনি। এই ডিজে মামলার ক্ষেত্রে আমরা দেখলাম যে কণ্ঠস্বরের যে নমুনা সেটা পরীক্ষার ক্ষেত্রে বারবার হাজিরা এড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপরে শেষে রাজি হলেও তিনি আর্জি করেছিলেন সেই কণ্ঠস্বর যেন অন্য কোনো মামলায় ব্যবহার না করা হয়। হঠাৎ এরকম আর্জি জানানোর কারণটা কি? এই আর্জি জানাবার কারণ হচ্ছে যে যদি এই কণ্ঠস্বরের নমুনা অন্য কেসে ব্যবহার করা হয়, তাহলে তো তিনি ধরা পড়ে যাবেন, বোঝা যাবে তো একজনের গলার স্বর ওটা রেকর্ড করে রাখা হলো। প্রত্যেকটা কেসে যদি ব্যবহার হয়, ওই স্বরটা তো ওই কেসে একটা এভিডেন্স হিসেবে দেখা হবে। এবং ইলেকট্রনিক এভিডেন্সকে বর্তমানে বিএনএস এ মান্যতা দেওয়া হয়েছে। তিনি এটা খুব ভালো করে জানেন। আগের যে ব্যবস্থা ছিল তাতে ইলেকট্রনিক এভিডেন্সকে সেকেন্ডারি এভিডেন্স হিসেবে ধরা হতো। বিএনএস এ ইলেকট্রনিক এভিডেন্সটাও প্রাইমারি এভিডেন্স হিসেবে ধরা হবে। এবার এটা তো একটা ইলেকট্রনিক এভিডেন্স হয়ে গেল।
তো প্রত্যেক কেসে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এভিডেন্স হিসেবে ধরা হবে। এর জন্য তিনি এটা খুব ভালো মতন জানেন। আমরা হয়তো আইন টাইন কম বুঝতে পারি, উনি তো সাংসদ এবং ওনার বিরাট বড় টিম ছিল এতদিন। আইপ্যাক ছিল, দলের লোকজন ছিল, আইনজীবীদের অনেকে লোকজন তার সাপোর্টে ছিল, তো তিনি জানেন এগুলো। এবার এটাও তিনি দেখেছেন, ওই কালীঘাটের কাকুর কণ্ঠস্বর যখন নেওয়া হলো তখন ম্যাচ করে গেল। উনি জানেন যে কাকুর কণ্ঠস্বরে যদি ম্যাচ করে যায়, ভাইপোর কণ্ঠস্বরে ম্যাচ করে যাবে, একদম কাকু ভাইপো দুজনেই গ্যারেজ হবেন। তো এই জন্যই তিনি জানেন যে বিপদে পড়তে পারেন, তার জন্য নিজেকে বাঁচাবার চেষ্টা। তো প্রত্যেক চোরই তো বলে যে স্যার আমি চুরি করিনি বা আমার কোনো দোষ নেই স্যার, তো উনিও সেই ব্যবস্থাই করছেন। কিন্তু কতদিন আর পালাবেন? আমার সমস্যাটা হচ্ছে কি, আমাদের ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেমে এটা অনেক ওই তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। অনেক ক্ষেত্রে হয় যে মানুষ মারা যায়, তারপর তার বিচার হয়। তো একটা দীর্ঘসূত্রিতার বিষয় আছে, এবং জাজেরাও কে কখন শুনবেন না শুনবেন এর উপরে তো সরকার হস্তক্ষেপ করতে পারে না। সাধারণ মানুষের অনেক কেস দেখা যায় মেনশন করার পরেও সেটা সেদিন ওঠে না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়দের ক্ষেত্রে দেখা যায় রবিবার স্পেশাল বেঞ্চ বসিয়ে এগুলো হয়। তো জুডিশিয়ারির বিরুদ্ধে আমি বেশি কিছু বলতে চাই না বা বলবো না। এটা যেটা আইনে আছে, আইনে প্রভিশন আছে, তাই এগুলো হচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষ স্পেশাল ট্রিটমেন্ট পান, এটাও বাস্তব। এমপি এমএলএ দের জন্য আলাদা কোর্ট আছে, এটাও বাস্তব, মেনে নিতে হবে। কিন্তু যতই তিনি লাফালাফি করুন, যতই চেষ্টা করুন, তিনি কোনোভাবেই বাঁচতে পারবেন না। প্রত্যেকটা ক্ষেত্রে ধীরে ধীরে করে দেখুন ওনার বিরুদ্ধে যাচ্ছে। একটা সময় সুপ্রিম কোর্টে উনি যেতেন, রক্ষা কবচ নিয়ে চলে আসতেন। এখন কিন্তু অনেক কষ্ট করে তাকে রক্ষা কবচ পেতে হচ্ছে। অনেক ক্ষেত্রে সমস্ত কিছু তার বিরুদ্ধে যাচ্ছে। তো ওনাদের খারাপ সময়টা শুরু হয়ে গেছে, হেরে গেছেন, ক্ষমতা চলে গেছে, কণ্ঠস্বরের ইয়ে দিতে হচ্ছে, বিদেশে যেতে পারছেন না। ফলে এগুলো ধরে নিতে হবে যে জুডিশিয়ারি সিস্টেমও বুঝে গেছে যে ওনাদের বিরুদ্ধে কোনো রাজনীতি হচ্ছে না, ওনারা প্রকৃত হচ্ছে চোর। আস্তে আস্তে প্রমাণ হবে, এরপরে যখন সাক্ষ্য হবে প্রমাণ হয়ে যাবে যে তিনি চোর কি চোর না। একদম শেষ দুটো প্রশ্ন করব। এই নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে দিল্লি জুড়ে প্রোটেস্ট চলেছে এতদিন ধরে, তো গতকাল সেখানে জেপি নাড্ডার সাথে বৈঠক করেছেন সিজেপি অভিজিৎ দীপকে। সমস্ত বিষয়টাকে কিভাবে দেখছেন? আর দেখা গেছে যে সেই যে আন্দোলনের ঝড় কলকাতা যাদবপুর অব্দি এসে পৌঁছেছে। দেখুন, প্রথমত বলবো যে এই আন্দোলনটা হচ্ছে বেশ কয়েকটা মোদি বিরোধী শক্তি, ভারতের স্বার্থ বিরোধী শক্তি এক জায়গায় হয়ে এই আন্দোলনটা করছে একটাই উদ্দেশ্যে, যে এই সরকারকে বিপদে ফেলবে। এবং এই ককরোচ জনতা পার্টি বা যন্তর মন্তরের ধারণা, সেখানে একটা পুরো ইকোসিস্টেম একসঙ্গে হয়েছে। আপনি দেখুন শাবানা আজমি, তিনি একজন অভিনেত্রী, তার ওখানে কি কাজ? তিনি ওখানে গেছেন, যেতেই পারেন, যে কোনো দেশের কারো পক্ষে বা বিপক্ষে হতে পারেন। তার পেছনে পেছনে আজকে আবার চাষিদের নাম করে একদল মানুষ ওখানে আন্দোলন শম্ভু বর্ডারে গিয়ে উপস্থিত হয়েছেন। ফলে মোদিকে কমজোর করার বা বিপদে ফেলার যে সমস্ত শক্তিগুলো হয়েছে তারা একাট্টা হচ্ছে। যারা ওদেরকে দেখে পশ্চিমবঙ্গে অনুপ্রাণিত হচ্ছেন, তারাও যাদবপুরে আজকে পা মেলাচ্ছেন। কালকে যেটা হয়েছে বেশ কয়েকটা ঘটনা যথেষ্ট বেদনাদায়ক। এক হচ্ছে একেবারে সংসদ ভবনের সামনে চলে আসা, সেখানে তাণ্ডব করা, পুলিশের গাড়ি ভাঙচুর করা, পাথর নিয়ে ওই ডাম্পার, আমি দেখলাম এক ডাম্পার পাথর নিয়ে ওখানে যাওয়া হয়েছিল। আমার মনে পড়ে যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় একবার সিপিএম এর আন্দোলন, মোহাম্মদ সেলিমের নেতৃত্বে একটা মিছিল হয়েছিল, সবাই পকেটে পাথর, গাড়িতে পাথর নিয়ে গেছিল প্ল্যান্ড ওয়েতে। এইটাও ঠিক সেরকম, এবং এখানেও এসএফআই এর লোকেরা ছিল, যারা আজাদি আজাদি ডাফলি ডাফলি গ্যাং যেটা আছে, ভারত তেরে টুকরে টুকরে গ্যাং, সমস্ত সবাই এক জায়গায় হয়েছে। এবং তাদের সঙ্গে সরকার যে বসেছে, সরকার যদি না বসতো তাহলে বলা হতো যে সরকার স্বৈরাচারী। এখন তারা বসেছেন, বলা হচ্ছে সরকার হচ্ছে তাদের কাছে ঝুঁকে গেছে। বিষয়টাকে ওইভাবে দেখা উচিত না। সরকার যে কোনো প্রতিনিধিদের সঙ্গেই কিন্তু দেখা করে। 2020 যখন যখন ফার্মার্স, যে চাষিদের আন্দোলন হচ্ছিল, যখন ফার্মার বিল নিয়ে, তো সেই সময় সরকার কিন্তু তাদের দাবি দাওয়া মেনে নিয়েছিল, শুনেছিল। এখনো এই ককরোচ জনতা পার্টিও যারা করছেন তারাও তো দেশের নাগরিক। সরকার যদি মনে করে তাদের কথা শুনবে, শুনতেই পারে। তো তারা শুনেছেন, ভালো করেছেন। কিন্তু আমি বলবো যে প্রথমেই এই আন্দোলনকে প্রথমেই গুঁড়িয়ে দেওয়া উচিত ছিল। দেশ বিরোধী শক্তিকে কখনোই বাড়তে দেওয়া উচিত না। আমি আবারও দায়িত্ব নিয়ে অন রেকর্ড বলছি, 2007 সালের আমার কাছে একটা কাগজ আছে, আমি দেখিয়েও দিতে পারি আপনাদের। যখন ইউপিএ সরকার ছিল, এই সোনাম ওয়াংচুকের বিরুদ্ধে সেই সময় লে লাদাখের
জমি দখল করার অভিযোগ রয়েছে, বিদেশ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। 2007 সালের এই যে 5 দফা অভিযোগ, এর মধ্যে বলা হচ্ছে বিদেশি, এই যে 3 নম্বর অভিযোগ দেখুন, পরিষ্কার বলা হচ্ছে বিদেশি টাকা তিনি নিয়েছেন, ফরেন টাকা তিনি নিয়েছেন। 2 নম্বর অভিযোগে বলা হচ্ছে সরকারি জমি দখল করে রেখেছেন। আমি 2014 পরবর্তী অভিযোগ দেখাচ্ছি না, কিন্তু যাতে লোকে না বলতে পারে যে এটা মোদি জমানার ফেক অভিযোগ। অর্থাৎ তিনি আগে ভাগেই এই ধরনের কাজগুলো করছেন, বিদেশি টাকা নিচ্ছেন, সরকারের জমি দখল করে রাখছেন, এই করে করে তিনি বড় লোক হয়েছেন। তার একটা নির্দিষ্ট এজেন্ডা আছে। কি এজেন্ডা আছে? তার এজেন্ডা হচ্ছে লে লাদাখে 6 শিডিউল জারি করা, যেটা আমাদের অনেকটা জিটি এর মতন স্ট্রাকচার বলতে পারেন আপনারা। এবং পৃথিবীর যেখানে যেখানে এই ধরনের ব্যবস্থা করা হয়েছে, ওটা একটা বড় সমস্যা তৈরি করা হয়েছে। একবার এটা হয়ে গেলে সেটাকে রিভোক করতে গেলে মানুষরা কিন্তু ক্ষুব্ধ হয়ে যায়, মনে করে যে সেই স্থানীয় জনতার বিরুদ্ধে সরকার কিন্তু দমন পীড়ন করছেন এমন। এবং আপনি লে লাদাখের জায়গাটা দেখুন, লে লাদাখ হচ্ছে কোন অংশ? ডান দিকে হচ্ছে চীন। আমাদের অলরেডি আকসাই চীন, যেটা আমাদের লাদাখের পার্ট ছিল, লে লাদাখের পার্ট, আকসাই চীন চলে গেছে, ঘাড়ে চীন নিঃশ্বাস ফেলছে। সরকার ইউটি ওখানে করেছে, ইউনিয়ন টেরিটরি, কিছু জিনিস ভেবেই, নিরাপত্তার কথা ভেবেই। সেই জায়গায় যদি 6 শিডিউল হয়, এনারা সেই জায়গায় যদি অশান্ত করার চেষ্টা করেন, এটা কিন্তু একটা জাতীয় নিরাপত্তার একটা প্রশ্ন। এবং সব থেকে বড় কথা হচ্ছে সোনম ওয়াংচুক 6 শিডিউল করে কি করবেন? ওখানে চুপ করে বসে থাকবেন তো না? তিনি তো সেখানে নেতা হতে চাইছেন। অভিজিৎ দীপকে, তিনিও নেতা হতে চাইছেন। তিনি সবে আমেরিকা থেকে এসেছেন। তিনি আমেরিকা থেকে কি উদ্দেশ্য নিয়ে ভারতে এসেছেন, কেন চাকরি ছাড়লেন, চাকরি ছাড়ার পর ভারতে এসেই কেন আন্দোলন করছেন, আমি জনগণকে বলবো এইগুলো আপনারা বুঝুন। আজকে নিটের কথা বলছেন, আমি মেনে নিচ্ছি যে হ্যাঁ, নিটে প্রশ্নপত্র ফাঁস হওয়া উচিত ছিল না, কিন্তু নিটে প্রশ্নপত্র ফাঁস করে তো আর শিক্ষামন্ত্রী পয়সা কামাননি। যদি এমন হতো আমিও তার বিরোধিতা করতাম, কিন্তু এই শিক্ষার কথা বলে আপনি তো সংসদ ভবন ভাঙচুর করতে পারেন না, আপনি 118 জন পুলিশকে তো মারতে পারেন না। আজকে শিক্ষা ব্যবস্থায় গাফিলতি থাকতে পারে, সমস্যা হতে পারে, আপনি আন্দোলন করতে পারেন, কিন্তু তাই বলে আপনি সরকারি সম্পত্তি ভাঙচুর করবেন, আপনি সংসদে ঢুকে যাওয়ার চেষ্টা করবেন, এটা তো আন্দোলনের ধরন হতে পারে না। আপনি গাড়ি ভর্তি করে ইট নিয়ে আসবেন, এটা আন্দোলনের ধরন হতে পারে না। আমরা 2020 ফার্মার যখন প্রোটেস্ট হয়েছিল, তখন আমরা দেখেছিলাম যে সেই সময় আমাদের লালকেল্লার উপরে উঠে তাণ্ডব হয়েছিল, খালিস্তানি পতাকা লাগিয়ে দেওয়া হয়েছিল। ভারত বিরোধী গতিবিধি, এটা তো কোনো আন্দোলনের ধরন হতে পারে না। আজকে কিষানরা আবার প্রোটেস্টে নামছেন, বলছেন কি সমস্যা হচ্ছে তাদের। কিষানরা বলছেন, আজকে চাষিরা যারা ওই শম্ভু বর্ডারে যাচ্ছেন, তারা বলছেন যে আমেরিকার সঙ্গে যে চুক্তিটা হয়েছে, বাণিজ্য চুক্তি, ওটাকে বাতিল করতে হবে। আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তিটা হচ্ছে, তাতে বলা হচ্ছে যে কৃষি পণ্য ভারতে আসবে, আমেরিকান কৃষি পণ্য ভারতে ঢুকবে, এখনো ঢোকে, এমন নয় যে ঢোকে না, কিন্তু সেটা হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। অর্থাৎ আমেরিকার বাণিজ্য এখানে আসবে, এখানকার বাণিজ্য ওখানে যাবে। তো এনারা বলছেন যে সস্তায় আসবে। সস্তায় যদি চলে আসে, তাহলে ভারতীয় যে কৃষিজাত পণ্য আছে, যা ভারতীয় কৃষকদের ক্ষতি হবে। আচ্ছা, একটা সহজ কথা আপনাদেরকে বলি, আমেরিকার পণ্য তো আর উড়ে উড়ে আসবে না। এই বিরাট বড় জায়গা রয়েছে, কয়েক হাজার, 7 সমুদ্র 13 নদী পার করে আমাদের জাহাজে করে আসবে, নয় কার্গো প্লেনে করে আসবে, নয় জলের জাহাজে করে আসবে। তার তো একটা খরচা আছে। ওই পণ্যের সঙ্গে আমেরিকা তো আর বিনামূল্যে দেবে না, তারা ব্যবসা করছে। যদি ফ্রিতে কোনো আমি ধরে নিলাম ট্যাক্স লাগছে না, তো আমেরিকায় ওই জিনিসটাকে উৎপাদন করার একটা কস্ট আছে, সেটাকে আবার এখানে নিয়ে আসা জলপথে বা কার্গো প্লেনে নিয়ে আসার একটা কস্ট আছে, সেটা ওই পণ্যের সঙ্গে যুক্ত হবে। কোনোভাবে কি সেটা ভারতীয় পণ্য যেটা এখানে উৎপাদন হয় তার তার তুলনায় সস্তা হবে? হতে পারে না। তো স্বাভাবিকভাবে যারা এই ধরনের আমাদেরকে মিসগাইড করছেন, আমেরিকার এখনো তো পণ্য আসছে, আমি নাম করে বলছি, ফলের মধ্যে ক্র্যানবেরি আমেরিকা থেকে আসে, আমন্ড আমেরিকা থেকে আসে, সেটা কি কোনোভাবে সস্তায় আমরা পাই? পাই না। আমেরিকার ভুট্টা এখানে আসে, তো সেগুলোকে আমরা সস্তায় পাচ্ছি? পাচ্ছি না, এখনো পাচ্ছি না, তখনও পাবো না। কোনোভাবে হতে পারে না, কারণ এখানকার পণ্য এখানে তৈরি হবে, তার সঙ্গে ওই যে এত যে সেটাকে মালামাল করার, বহন করার যে খরচ, এটা তার সঙ্গে যুক্ত হবে না এখানে যেটা উৎপাদন হবে। ফলে আমাদেরকে এই নির্দিষ্ট যারা এটাকে কেন্দ্র করে রাজনীতি করছেন, যারা বিদেশি টাকা নিয়ে রাজনীতি করছেন, বা যাদের নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা আছে, তারা জনগণকে বোকা বানাচ্ছেন। এখানে যারা আন্দোলন করছেন, কেউ চান না যে ভারতীয় শিক্ষা ব্যবস্থা উন্নত হোক। তাহলে তাদের দাবি ওটা হতো। তাদের দাবি কি? সবই হচ্ছে সরকার বিরোধী দাবি। তাদের নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা আছে, তারা মোদীকে সরাতে চান। কালকে এমন একটা পরিস্থিতি তৈরি করা হলো যে প্রধানমন্ত্রীকে নিরাপত্তার কারণে সংসদ ছাড়তে হলো।
এটা কি সারা বিশ্বে একটা ভালো বার্তা গেল? যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সারা বিশ্বে স্যালুট জানানো হয়, তাকে সমস্ত বিশ্বে সেরা নাগরিকের সম্মান দেওয়া হচ্ছে। আমাদের প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একদম মধ্যমণি করা হচ্ছে। যারা এটা দেখে সমস্যা হচ্ছে যে ভারত এগিয়ে যাচ্ছে বিশ্ব দরবারে, তারাই এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। বিষয়গুলো ভেবে দেখবেন। এই যে কিষাণ আন্দোলনের কথা বললেন, এইটা যে তাদের যে দাবি দাওয়া আছে সেইগুলো অনুযায়ী যদি কাজ করা হয়, তাহলে ভারতীয় অর্থনীতিতেও তো যথেষ্ট প্রভাব পড়বে। দেখুন, ওদের বেশ কয়েকটা দাবি দাওয়া আছে। আমি এই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে আজকে বিবেচনা করছিলাম। ওদের দাবি দাওয়ার অনেকগুলো যাবো। এই যে ভারত আমেরিকা যে সম্ভাব্য বাণিজ্য চুক্তি বলা হচ্ছে, ইন্ডো ইউএস ট্রেড ডিল, এর ফলে কৃষকদের যে মূল অভিযোগ, আমি তাদের কথাটাও বলছি, সেটা হচ্ছে তারা বলছেন যে সস্তায় বিদেশি কৃষি পণ্য ভারতে প্রবেশ করবে। এটা আমি আগেই বলে দিয়েছি যে সম্ভব না, কারণ তাদেরকে এখানে পরিবহন করে আনতে হবে, তার কার্গো এবং শিপে আসলে সেটা বিরাট পরিমাণ খরচ আছে। এবং তারা বলছেন যে বিশেষ করে দুধ, ভুট্টা, ডাল, সয়াবিন এবং অন্যান্য কৃষিজাত যে পণ্য রয়েছে, সেটা উৎপাদকরা ক্ষতির মুখে পড়বে। ওখান থেকে যদি চলে আসে তাহলে ক্ষতি হবে। কি করে ক্ষতি হবে? এখনো তো আমরা ডেয়ারিতে, বিশেষ করে ডেয়ারির কথা বলি, আমি এখনো খুব দায়িত্ব নিয়ে বলছি, এখনো আমরা যে দুধটা খাই, পাউডার দুধ বা এমনি যে দুধ, প্যাকেটজাত দুধ, সেটাও তো বিদেশ থেকেই পাউডারটা আসে। খোঁজ নিয়ে দেখবেন, যারা দুধ খান বা দুধ কিনে আনেন, আপনি প্যাকেটের পিছনে দেখবেন পরিষ্কার লেখা থাকে যে বিদেশ থেকে আনা যে পাউডার, সেটাকে জলে গুলে আবার নতুন করে দুধ করা হচ্ছে। সেটা অ্যাকচুয়াল দুধ নয়, কাউ মিল্ক নয় ম্যাক্সিমামটা। সেটা আমুল থেকে শুরু করে সমস্ত কোম্পানি, আমাদের কেভেন্টার থেকে শুরু করে মাদার ডেয়ারি পর্যন্ত। তো সেটা কি করে এই ট্রেড ডিলের পরে সস্তা হয়ে যায়? এক। দ্বিতীয় হচ্ছে, এই ভুট্টা, ডাল, সয়াবিন এগুলো আমাদের ভারতবর্ষেও তৈরি হয়। এবং আমেরিকান যে দুধ রয়েছে, আমেরিকায় বেশিরভাগ, এটা খুব টেকনিক্যাল বিষয়, আমাদের হচ্ছে A2 যে দুধ বলা হয়, সেটা হচ্ছে A2 মিল্ক, ওদেরটা হচ্ছে A1। এটা একটা সায়েন্টিফিক নেমিং আছে, এটার পিছনে অত আমি ইয়েতে যাব না, আমি জাস্ট সাধারণভাবে দর্শকদের বোঝাই। সেটা হচ্ছে আমাদের যে A2 মিল্ক রয়েছে, ভারতীয় যে প্রজাতির গরুর যে দুধ, সেটাতে আমরা হচ্ছি টলারেন্ট, আমরা খেলে আমাদের সাধারণত সমস্যা হওয়ার কথা না। কিন্তু বিদেশি গরুর যে দুধ রয়েছে, সেটা ভারতীয়ের জন্য টলারেন্ট নয়। A1 মিল্কটা অনেক বেশি, আমাদের যে অ্যাসিডিটি হয় দুধ খেলেই, সেগুলো A1 মিল্কের জন্যই হয়। তো ফলে সেই জিনিস সরকার আদৌ এখানে এখনো সরকার অ্যালাউ করে না, একমাত্র পাউডারটাকে অ্যালাউ করে। সরাসরি ওই মিল্কটা এখনো আসে না। সরকার এখনো বলছে যে আমরা যেগুলো ভারতীয় মানুষের জন্য বা খাদ্য গ্রহণে সম্ভব, সেগুলোই আনা হবে। যা ওখানে সবাইকে দেওয়া হয় সেটা এখানে আসবে না, সরকার সেটা নিশ্চিত করছে। তারপরেও যারা আন্দোলন করছেন, তাদের নির্দিষ্ট একটা এজেন্ডা আছে। এবং কারা আন্দোলন করছেন? কিষাণ মজদুর মোর্চা। কারা আন্দোলন করছেন? ভারতীয় কিষাণ ইউনিয়ন। কারা আন্দোলন করছেন? দেশ বাঁচাও মোর্চা। এরা প্রত্যেকে হচ্ছেন, এদের মধ্যে একজনকে আবার অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, তো এ- এরা, আপনি খোঁজ নিয়ে দেখবেন, এরা হচ্ছেন শুধুমাত্র পাঞ্জাব, হরিয়ানার এই নির্দিষ্ট অঞ্চলের চাষি। ভারতবর্ষে সমস্ত জায়গায় চাষ হয়, একবারে কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে নিয়ে একদম মিজোরাম পর্যন্ত। বাংলার চাষিরা কি আন্দোলন করছে? উত্তরপ্রদেশ সব থেকে বড় রাজ্য, উত্তরপ্রদেশের চাষিরা কি আন্দোলন করছে? তাদের সমস্যা হবে না একটা জিনিস হলে? এই ভুট্টা ভুট্টা কি বিহার, ইউপিতে চাষ হয় না? সব থেকে বেশি তো ওখানেই চাষ হয়, পাঞ্জাব যদি আমি বাদ দিই তাহলে। এটা নির্দিষ্টভাবে পাঞ্জাব এবং হরিয়ানাকে এখানে ইনভলভ করা হচ্ছে। 2020-তেও একই প্যাটার্নে কাজ হয়েছিল, কারণ খালিস্তানপন্থী মুভমেন্ট যেটা রয়েছে, পাকিস্তান আইএসআই এবং আমেরিকার ডিপ স্টেট ফান্ডেড, যাতে পাঞ্জাবকে অশান্ত করা যায়। পাঞ্জাবে ভোট আছে, প্রধানমন্ত্রী কয়েকদিন আগে গেছিলেন, যথেষ্ট সাড়া পড়েছিল। ফলে যারা এখন ওটাকে দেখে ভয় পাচ্ছেন, বিজেপি তো বাংলা তো দখল করে ফেলেছে, এরপর তো বিজেপির পরবর্তী টার্গেট পাঞ্জাব। পাঞ্জাবে আম আদমি পার্টি দিল্লিতেই ক্ষমতা নেই। তো তৃণমূল কংগ্রেসে যদি বাংলায় যদি ক্ষমতা না থাকে, তাহলে কি মিজোরাম, মণিপুরে থাকবে? থাকবে না। তো বিজেপি এখন দেখতে পাচ্ছে যে পাঞ্জাবে একটা অপরচুনিটি আছে সরকার পরিবর্তনের। যেহেতু বিজেপি ওখানে মুভ করছে, তাই বিজেপি ওখানে যদি মুভ করে, তাহলে ওখানকার ড্রাগ ইকোনমি বন্ধ হয়ে যাবে, ওখানকার সাট্টা জুয়া বন্ধ হয়ে যাবে, ওখানে অনেক রকমের যে অনৈতিক কাজকর্ম হয় সেগুলো বন্ধ হয়ে যাবে। ওগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে ধুরন্ধর সিনেমায় যেমন দেখেছেন আপনি, টাকা ডিমনিটাইজ করার পেছনে কতগুলো উদ্দেশ্য ছিল, সেই ধরনের অনেক বর্ডার এরিয়া সিকিউরড হয়ে যাবে। তো যারা এগুলো করলে
যাদের সমস্যা হবে তারা এগুলো করছেন। খালিস্তানপন্থী আন্দোলনের যারা মাথা আছেন, যারা এখনো মনে করেন যে পাঞ্জাবকে বিচ্ছিন্ন করবেন, তারাই এই সমস্ত জিনিসগুলোকে সামনে রেখে আন্দোলন করছেন। তো আমাদের জনগণের কিন্তু এটা বুঝতে হবে যে প্রত্যেক যে জিনিসগুলো হয় রাজনৈতিক, যেটা আমাদের দেখানো হয়, তার পেছনে কিন্তু অনেক বিষয় আশয় থাকে। সেইগুলো আমাদের একটু বোঝা উচিত। অসংখ্য ধন্যবাদ। নমস্কার।